আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাফিয়ান। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট, বেনজির এবং মতিউরের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বললেন, দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায়। টেকনিক সভায় বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙন, জলাবদ্ধতায় ভোগান্তিতে রাজধানীবাসী। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া। সংক্রমণের ভয়ে বাসাতেই চলবে চিকিৎসা। এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বর্জন, আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। মাহবুব সৈকতের রিপোর্ট। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দায়িত্ব পান 2011 সালের 11 অক্টোবর। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে 2015 সালের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয় সংস্থাটি থেকে। শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,10,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 21 জানুয়ারি মামলা করে দুদক। প্রক্রিয়া শেষে এই মামলায় শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। আদালতে দেয়া হয়েছে অভিযোগপত্র। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,00,000 টাকার সম্পদ গোপন সহ 2,87,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার 27,48,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তাদের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে এখনও কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দুদক সচিব। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। পুলিশের আইজি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালতে মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা
অঢেল সম্পদের মালিক হচ্ছেন, যা বাঞ্ছনীয় নয়। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রায় ৫,৫০০ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। বর্তমান অর্থ বছরের প্রথম বৈঠকে ৫,৪৫৯ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। মোট 11টি প্রকল্প আমরা উপস্থাপন করেছিলাম। এই প্রকল্পগুলিতে মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে ৫,৪৫৯ কোটি ৮৬ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ছিল ৫,৩১৯ কোটি টাকা আর বৈদেশিক অর্থায়ন হচ্ছে ১৪০ কোটি টাকা। এ সময় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম জানান, বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া, এক প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আমাদের সম্ভবত বন্যা হতে পারে, বন্যা, আমরা তো বন্যাগ্রস্তই, বন্যা প্রণ কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। পরিচালক, প্রকল্প পরিচালক তাদের নিয়োগ নিয়ন্ত্রণে, প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। বাজেট বাস্তবায়ন যেন সুচারুভাবে করা হয় সেজন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা সচিব। অনুশাসনে আমরা চেষ্টা করছি আগামী ৪ তারিখে মিটিং ওনার মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য। আরেকটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও উজানের পানির ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 2 উপজেলার আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। খাগড়াছড়িতে টানা বর্ষণে সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আতিক রহমান তিতাসের রিপোর্ট। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর পানি এখনও বাড়ছে। রাত 1টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন পর্যন্ত ফুলগাজীর 3টি ও পরশুরামের 1টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লেও বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা রয়েছে। 2 উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দ্বিতীয়বারের মতো পানি বাড়ছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ কারণে জেলার অন্য নদ নদীতেও পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট, ইচলিট চর, শঙ্করদহ চর, কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনা, নোয়ালী চরের প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারেজের সব গেট খুলে রাখা হয়েছে। তিস্তা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় 4 ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোরে পাহাড় ধসের ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আটকা পড়ে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। এমন কোনো অলিগলি নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। এদিকে এই জলাবদ্ধতার কারণে ঘটছে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা। আবু সাইদ অপুর রিপোর্ট। গেল কদিনের ভারী বর্ষণের ফলে রাজধানীর অধিকাংশ পথঘাট এবং অলিগলি পানি উঠে জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। আর এর ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি জলাবদ্ধ পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে সাম্প্রতিক সময়ে এক নারীর মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। আর দুর্ভোগের অবর্ণনীয় কষ্টের কথা তো রয়েছেই। দিন আগে আমাদের এখানে একটা ভদ্রমহিলা একদম কারেন্টের শর্ট খেয়ে আপনার পানিতে পড়ে মারা গেছে আপনার খাম্বাতে। তো আমাদের এখানে অনেক ভোগান্তি হচ্ছে। অল্প বৃষ্টি হলে এই জায়গায় দেখতেছেন কি জলাবদ্ধতা, এর থেকে আমরা মুক্তি চাই। 10 মিনিট বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়। আমরা গাড়ি ঘুরে চালাইতে কষ্ট হয়ে যায়। 24 ঘন্টায় পানি থেকে যায়। একদিন বৃষ্টি হলে 3 দিনে পানি নামে না জায়গা থেকে। রাস্তা তো দেখা যায় না, নিচে কাটা আছে কিনা, ভেঙে আছে কিনা সেগুলো। তবে এবার আসা যাক রাজধানীর খিলগাঁওয়ে। সেখানে একই পরিস্থিতি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মানুষের জীবন নাস্তানাবুদ। নগরবাসী অভিযোগ করেন, বৃষ্টির পানি নিষ্কাশনের সুয়ারেজ সংযোগগুলো ময়লায় ভরে থাকায় কোনোভাবেই নামছে না জলাবদ্ধ হওয়া পানি। আর এর ফলে হচ্ছে চর্মরোগও। পচা পানি এগুলো পায়ে ঘা হচ্ছে, পা চুলকায়, পা বাসা যাও ধুইলেও পা চুলকায়। শুধু এখানেই শেষ নয়, জলাবদ্ধতার কারণে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারীরা হাঁটু পানিতে প্রয়োজনের তাগিদে চলাফেরা করছেন বাধ্য হয়ে। কারণ আমরা ময়লাগুলো যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। আরো সমান পানি হয়ে যায় কোনো আধা ঘন্টা বৃষ্টি হইলে। জলাবদ্ধতা না থাকে এই জন্য কর্তৃপক্ষের উপরে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে আসি, অতি শীঘ্রই এই জলাবদ্ধতা থেকে যেন আমরা মুক্তি পাই। সামান্য বৃষ্টিপাতে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার অনেকে এই পানিতে নানা দুর্ভোগেরও শিকার হচ্ছেন, কেউ বা হারাচ্ছেন প্রাণও। তাই উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। খিলগাঁও থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসক জানান, বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় সংক্রমণের ভয়ে বাসাতেই হবে চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হলে গেল 21 জুন রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরবর্তীতে হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। বাবু সৈকতের রিপোর্ট। 10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। এ সংবাদে বিধিনিষেধের মধ্যেও রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। বসুন্ধরা থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছানো অবধি চেয়ারপারসনের সাথে যোগ হয় নেতাকর্মীদের গাড়িবহর। তাই নাতি দীর্ঘ পথটুকু পার হতে সময় লেগে যায় অনেকটা। ফিরোজার সামনের সড়কে যখন পৌঁছান খালেদা জিয়া, তখন সেখানে অপেক্ষমান নেতাকর্মীরাও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান তাকে। পরে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ওনার হার্টের 3টা ব্লক ছিল, দুটিকে মাত্র 22 সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল। যে কোনো সময় পরবর্তী যেটা তৃতীয়টা রয়েছে সেটা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। ওনার লিভারের সমস্যার জন্য টিপস করা হয়েছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার ওনার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, এ পর্যন্ত 6 বার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত 21 জুন মধ্যরাতের পর শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। 25 জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে
পেসমেকার বসানো হয়। তথ্য অনুযায়ী খালেদা জিয়ার হার্টে 3টি ব্লক ছিল। এর আগেও একটি রিং পরানো হয়েছিল তাকে। অসুস্থতার কারণে একই হাসপাতালে একাধিকবার ভর্তিও করা হয়েছিল বেগম জিয়াকে। দুর্নীতির 2 মামলায় সাজা পেয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিপির দক্ষিণ মধ্য পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং ইয়ং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এদিকে আজ দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচল অবস্থা তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। আমাদের যেটা এক্সপেকটেশন তার চেয়ে বেশি তারা হেল্প করছে। এই পেনশন স্কিমটি অনেক গবেষণা ও অনেক দেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রণয়ন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পরকীয়া সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নিজের মেয়ের পরিকল্পনায় সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস খুন হন বলে জানিয়েছে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। পিবিআই প্রধান জানান, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামিমার প্রেমের সম্পর্কে বাধা দেয় খুন হন সেলিমা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিলেন আসামিরা। পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা আড়িয়াবো এলাকার একটি 4তলা ভবনে অভিযান চালিয়ে উদ্ধারকৃত 3টি বোমা নিষ্ক্রিয় করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টায় জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ, অ্যান্টি টেরোরিজম ও সোয়াট ইউনিটের সদস্যরা অংশ নেয়। নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় জঙ্গি সংগঠনের সদস্য একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। ওই নারীর দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বোমা বিস্ফোরণের আশঙ্কায় ভবনের ভেতরেই বিস্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়। অপর 2টি বোমা ভবনের পাশে খালি মাঠে গর্ত করে বিশেষ প্রক্রিয়া নিষ্ক্রিয় করা হয়। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ভারত সফরে কিছুই আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। সমঝোতায় বাংলাদেশ নয়, ভারত লাভবান হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বাংলাদেশে হিন্দুস্তানে আগ্রাসন এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। তবে সরকার যদি শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে, সরকার যদি তার নিজের ভালো চায়, তাহলে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত হবে। তার পছন্দ অনুযায়ী তার বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা, মানে সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে কিন্তু বেগম খালেদা জিয়া যদি কোনো কিছু হয়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সরকারকে ক্ষমা করবে না। টানা 3 মাস কমার পর এবার বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজিতে এবার 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। রাজধানীতে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়।
বিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন। এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় দাম কিছুটা বেড়েছে। 12 কেজির এলপিজির দাম 1363 টাকা থেকে বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর গুলির ঘটনায় এখনও স্বাভাবিক হয়নি সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের যাতায়াত। খাদ্য ঘাটতি সহ দ্বীপবাসী বঞ্চিত হচ্ছে উন্নত চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা থেকেও। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প যাতায়াতের পথ হিসেবে শাহপুরীর দ্বীপের কাছে গোলার চর খনন করে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা সৃষ্টির দাবি জানিয়েছে সেন্ট মার্টিনের জনগণ। প্রতিনিধি এম কেফায়েতুল্লাহ খানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। জুন মাসের শুরু থেকেই সেন্ট মার্টিনগামী ট্রলারে নিয়মিতই গুলি করতে শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। নিরাপত্তার ভয়ে দ্বীপের সাথে যান চলাচল সহ সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরীক্ষামূলকভাবে কয়েকবার 2-1টি ট্রলার ও 2টি স্পিডবোট আসা যাওয়া করলেও এখনও চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে দেশের একমাত্র প্রবাল দ্বীপের বাসিন্দারা। জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লেও উন্নত চিকিৎসার ব্যবস্থায় দ্বীপ ছাড়া যাচ্ছে না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন মায়ানমারের জলসীমা ব্যবহার করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে যাতায়াত করতে চাই না। মিয়ানমারের জলসীমা থেকে আমরা রিস্ক নিয়ে যাতায়াত করতে চাই না। শেষ জীবন ঝুঁকি থেকে আমরা বাঁচতে হলে এই যে শাহপুরীর দ্বীপ গোলাচর খনন ছাড়া বিকল্প কোনো উপায় নেই। যেভাবে হোক আমাদের গোলাচরটা অন্তত খনন করে আমাদের জায়গা থেকে আমাদেরকে একটা চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প চলাচলের পথ হিসেবে শাহপুরীর দ্বীপের কাছে গোলারচর খননের দাবি জানিয়েছে সেন্ট মার্টিনবাসী। গোলারচর খনন করলে টেকনাফ সেন্ট মার্টিন রুটে স্থায়ী যোগাযোগের পথ সৃষ্টি হবে। একই সাথে কাটবে মিয়ানমারের সেনাবাহিনীর গুলি নিয়ে দুশ্চিন্তা, এমনটাই মনে করেন দেশসেরা পর্যটন স্পটের বাসিন্দারা। গোলাচরে পাক দিয়ে আমাদেরকে ড্রাইভিং করে আমাদেরকে এখান থেকে যাতায়াত করার সুযোগ দেওয়া হোক। আমাদের টেকনাফ সেন্ট মার্টিনবাসীর লোকজন সুবিধার জন্য, বিপদ রক্ষার জন্য একটা জেডির ব্যবস্থা যেন এমার্জেন্সি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কুল আবেদন জানাচ্ছি। বাংলাদেশি পর্যটকদের কেন্দ্রীয় আকর্ষণ সেন্ট মার্টিন দ্বীপের যোগাযোগ সংস্কারে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। জানিয়ে দেব প্রবাসী সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন সময়ের আয়োজনে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও কোরআন তেলাওয়াত পরিচালনা করেন মসজিদ আল বুখারীর উস্তাদ ইমাম মোহাম্মদ লুৎফি এবং হাফেজ মাওলানা মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও মোহাম্মদ কাজী সালাউদ্দিন। উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি তার অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 107 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় 27 জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই সংখ্যা বেড়ে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল গ্রানাডার কেরিয়াকো দ্বীপে আঘাত হানার পর এটি আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 5 হ্যারিকেনে পরিণত হয়েছে। গ্রানাডার উপকূলে আঘাত হানার পর দেশটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল প্রবল শক্তি নিয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে আঘাত এনেছে। আটলান্টিক মহাসাগরে মৌসুমের শুরুতেই সৃষ্ট প্রথম শক্তিশালী ঝড়টি বিপর্যয়কর ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে বলে জানা যায়।
এদিকে গ্রেনাডিয়ার প্রধানমন্ত্রী ডিকন মিচেল বলেছেন, বেরিলের আঘাতে মাত্র 30 মিনিটের মধ্যে ক্যারিয়াকো দ্বীপ তছনছ হয়ে গেছে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে ত্রাণ পাঠানোর জন্য কাজ করছেন, যদিও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি। এছাড়া যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিকভাবে এ সংক্রান্ত প্রকৃত খবর পেতেও দেরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, বেরিল 174 বছরের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন। এর আগে 2004 সালে ঘন্টায় সর্বোচ্চ 135 মাইল বেগে আঘাত এনেছিল হারিকেন ইভান। এতে 41 জনের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গ্রেনাডা। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 8টা নাগাদ ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ 155 মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। জুবার রহমান, মাইটিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট, বেনজির এবং মতিউরের পরিবারের সম্পদের হিসাব জয় নোটিশ। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বললেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। টেকনিক সভায় বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভাঙন, জলাবদ্ধতা ভোগান্তিতে রাজধানীবাসী। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া। সংক্রমণের ভয়ে বাসাতেই চলবে চিকিৎসা। এবং সর্বজনীন পেনশন প্রত্যায় স্কিম বাতিলের দাবিতে আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বর্জন আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট /mytvd নিউজ এবং আলো শুনতে ভিজিট /mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।